আমির হামজা বাংলাদেশের একটা আইকন। বাংলাদেশে সে যেখানে যায় ওয়াজ মাহফিল কোরআনের তাফসীরে যাইয়া আপনি রাসূলকে মানতে হাজার হাজার সেইটা মানে যাইয়া হাজার হাজার নিয়ে আলোচনা করে, পছন্দ না হতে পারে, এরপর পরিমণি নিয়ে আলোচনা করে, সংসদের মিস্টার রুমিন ফারাকে নিয়ে আলোচনা করে, ইসলামী না না এর ভুল কথা বলবেন, কোরআনের তাফসীর এইগুলো। আমার আওয়ামী লীগের সঙ্গে বলছে আমার 14 গোষ্ঠীতে জামাত শিবির নাই, আমার দাদা 21 বছর সংসদ সদস্য, আমার বাপ জীবনে একজন মেম্বার হয় নাই। শুনেন আমি বলি একজন মেম্বার হয় না, জাহাঙ্গীরনগরের মদ দিয়ে খুলি করে মামলা করছে, মাপ চাইছে, বলছে আমি শুনেন গর্ব কেন না, আপনি শুনেন ছাত্র শিবির ধরা পড়ে আপনি প্রেমের জন্য তাকে বহিষ্কার করেন, আর সে গর্ব। আপনাদের তো আমি হেরিকেন ধরে 15 সালের পর পাইনি, কোথায় এই আন্দোলনের সময় 15 সালের পরে পাইনি, ভিডিও দেখবেন, আপনি কোন জায়গায় রাজপথে দেখবেন, একবার করেছেন আরামবাগের সামনে দেখবেন, কয় জায়গায় গিয়েছেন, বাংলাদেশের জামাত ইসলামী ছাড়া আপনারা কোথায় ছিলেন? লন্ডন চলে গিয়েছেন, একটা ককটেল মারার পরে সব লাফাই দিয়ে পড়ে গিয়েছেন। আমরা আমাদের শক্তি দিয়ে করেছি, আমরা আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছি, আমাদের পাওয়ার দিয়ে করেছি, আমলিগকে পেলে হচ্ছে যেখানে আমাদের গুলির পর গুলি, মুহুর্মুর গুলি, আমি সেখানে মঞ্চের উপরে, আপনি মঞ্চের উপরে পালাইয়ে গেছেন, আপনারা ওখানে কাকপক্ষী যায় না, আপনারা যে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে সমঝোতা করেছেন এটা স্পষ্ট। বিএনপির দুর্বলতা কালচারাল সংগঠন, বিএনপির কালচারাল কোনো সংগঠন নাই। এই যে আজকে দেখেন গণমাধ্যম কি বলে, সাংস্কৃতিক কর্মী বলেন, নাট্য অভিনেতা বলেন, নায়ক বলেন, নায়িকা বলেন, এই সাংস্কৃতিক জগতে বিএনপির দখল একবারেই খুব কম। আর এই যে ফ্যাসিবাদ ফিরে আসার সবচাইতে বড় একটা জায়গা কিন্তু এই যে কালচারাল পাইপলাইন। আপনি আজকে দেখেন এই যে কালচারাল যারা ফ্যাসিস্ট এরা এখনো বহাল তবিয়ত না সব জায়গায়। আপনি যদি এই জায়গাগুলোতে সংস্কার না নিয়ে আসেন, দখল না করেন, এরাই কিন্তু একসময় মহাবিপদ ডেকে আনবে। এবং এরা এতটাই পাওয়ারফুল, এদের জন্য কিন্তু ভিসা আমেরিকারও রেডি, ওই ইউরোপেরও রেডি, মানে এরা এতটাই পাওয়ারফুল। মানে আনিস আলমগীরকে ফোন করে প্রধানমন্ত্রী, আমি নাম বলছি না, এটা তো সবাই জানেন, নাম কেন বলবো? এই যে আপনি বললেন কেন বলবো? প্রধানমন্ত্রী তাকে ফোন দেয় আর আপনি নাম বলতে পারবেন না। এই যে আনিস আলমগীর সাহেবেরই কথা বলি, এবং আমি তো নাম বলছি ভাই, পাশে বসে খাবার খায় সেই লোক আবার খালি সেটা কেন পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে সারাদিন তার কাজই হলো এই সরকার। এই আনিস আলমগীর গত পরশুদিন কি বলেছে, 5 আগস্টে সে সুপ খায়, গত পরশুদিন কি বলেছে আনিস আলমগীর, গত পরশুদিনের বক্তব্য এটা, মানে রীতিমতো তো আমি হতবাক। অথচ এই ব্যক্তিটাকে মাননীয় প্রধানমন্ত্রী জেল থেকে বের হওয়ার পরে ফোন করেছিলেন, এগুলো কিন্তু আমাদের খুব মানে কষ্ট লাগে। নাম্বার 3 ঈদ শুভেচ্ছা জানিয়ে 3 নম্বর পয়েন্টটা বলে শেষ করি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা, বিএনপির সলিড বুদ্ধিজীবীর অভাব। বিএনপির বুদ্ধিজীবী নাই ভাই। আজকে বিএনপির বয়ান যারা উৎপাদন করে এদের দিকে তাকান, তারা কারা? এই ভাড়াটিয়া বুদ্ধিজীবী এনে আপনি মনে করবেন যে আমরা বিএনপি বানাবো, তারা আমাদের লোক হয়ে আমাদের নেগেটিভ প্রডিউস করবে, এটা ভাইবেন না। ওই যে একটা কথা আছে না, যে জিনিস ওই যে রাস্তার পাশে বিক্রি হয়, ওই টক ঝাল কি বলে আচার, দেখতে খুব সুস্বাদু, খাবেন খুব আরাম পাবেন, কিন্তু পেটে গেলে টের পাবেন যেটা কতটা ক্ষতিকর। তো এই যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী যারা ধরেন যে মুখরোচক বয়ান তৈরি করে মিডিয়া গরম করে দেয় প্রতিদিন, এরা সাময়িকভাবে বিএনপির মনে হতে পারে যে আমাদের জন্য লাভবান, কিন্তু দীর্ঘমেয়াদী বিএনপির জন্য মারাত্মক ক্ষতি করবে এরা। এই জন্য বিএনপির দরকার সলিড জাতীয়তাবাদী বুদ্ধিজীবী যারা বিএনপিকে টিকে রাখবে। তো এই তিনটা দুর্বলতা সারা দেশব্যাপী সর্বস্তর দলীয়করণের যে একটা বড় ধরনের এই ব্যাপারে আপনি 2 লাইন যদি বলে শেষ করেন। দলীয়করণটাকে আমি ভিন্নভাবে দেখি। দলীয়করণ এখন দেখেন, বিএনপির সরকার যদি সফল হয় তাহলে এই সফলতার ভাগ সবাই পায়, সবাই নেই। সবার আগে কামড়াকামড়ি করে ওই আমলারা বলে আমাদের কারণে সরকার সফল, বুঝছেন বিষয়টা? আর বিএনপি যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার ভাগিদার কেউ হতে চায় না। আমরা বলবো নো, আমরা তো জানি না, তাহলে ব্যর্থতার ভাগিদার কে নেই? ওই দলকে নিতে হবে, সরকারকে নিতে হয়। এখন বিএনপি যদি মনে করে যে আমি আমার সফলতার জন্য, আমার এখানে সে দলীয় লোক হোক বা দলের পদের লোক হোক, ডাজেন্ট ম্যাটার, আমি তাকে এখানে বসাবো, অসুবিধা আমি দেখি না। এখন ধরেন বাংলাদেশের আইনে বাধা আছে কিনা, বাংলাদেশের আইনে যদি বাধা না থাকে তাহলে এখানে তো প্রবলেম নাই। আপনি প্রশ্ন তুলতে পারেন তার যোগ্যতা দক্ষতা নিয়ে। ধরেন এখন জুট কমিশনের চেয়ারম্যান যাকে বানানো হয়েছে, ওই ব্যক্তিটা ধরেন যে একজন পানি বিজ্ঞানী, কথার কথা বলছি আমি। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি একজন পানি বিজ্ঞানীকে এনে এই পাট কমিশনে বসালেন কেন? উনি তো এখানকার যোগ্য না। এখন উনার পিছনে ধরেন উনি বিএনপির নেতা ছিল বা দলীয় পদে ছিল, যা হচ্ছে এখন অ্যাকর্ডিংলি হচ্ছে বিএনপি। আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি, বাংলাদেশের নিরপেক্ষ কে আপনি বলেন? একজন ব্যক্তি না, নিরপেক্ষ কেউ না, তার মানে কিন্তু আপনি নিরপেক্ষ কমেন্ট করেন। যেখানে সরকারি
আমলারা বা সরকারের বিভিন্ন পজিশনের রাষ্ট্রের কর্মচারীদের থাকার কথা, সেখানে দলীয় লোক না, এটা তো আইন না, আইন ভাই আইন কিছু অনেক না, আইন আছে তো আপনি কি করবেন, ভোটের মাধ্যমে আপনি গণতান্ত্রিক থাক আর না থাক পরিবর্তন তো আমাদের আনতে হবে। আমার প্রশ্ন সেটা না, ধরেন যে আগে ওই চেয়ারে একজন অতিরিক্ত সচিব বসতো বা একজন সাবেক সচিব বসতো, এখন আমার প্রশ্ন হচ্ছে ওই অতিরিক্ত সচিবকে না দিয়ে আমি যদি আমার একজন দলীয় লোককে দিয়ে আমি ওই প্রতিষ্ঠানকে সফল করতে পারি, সমস্যাটা কোথায়? আপনি বলতে পারেন আরে ভাই এটা তো আইনে নাই, আপনি আইনে যেটা কেন বেআইনি করলেন? তাহলে সচিবালয় না রেখে তো বা সচিবদেরকে অন্যান্য দায়িত্ব না দিত দলীয় লোক তো সচিব দেওয়া যাবে না ভাই, কেমনে যাবে? কেন পারবে? আর চুক্তিভিত্তিক যেটা দেওয়ার ওটা দিচ্ছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। ফারুক ভাই এটা জানেন কিনা, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলম, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যে নির্বাচনী কমিটি হয়েছিল সেটার মেম্বার, তাকে এখন নিয়ে আপনি অতিরিক্ত সচিব পদায়ন করে দিয়ে দিলেন। তাহলে এই যে আপনি নির্বাচন কমিশনের মতন স্পর্শকাতর জায়গায় আপনি এত জনপ্রিয় একটা সরকার, সেখানে কেন ওখানে আপনার দখল নিতে হবে? এটা তো আপনাদের জন্য সুযোগ না, আমাদের জন্য সুযোগ না, এখন আমাদের জন্য তো বিএনপি, আমি তো আগে বলেছি বিএনপি সব ভালো করছে তা তো না, কিছু কিছু জায়গায় বিএনপি অবশ্যই ধরেন যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বা যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে পারছে না, এটা আমি শুরুতেই বলেছি। এখন যেসব জায়গায় বিএনপি ভুল সিদ্ধান্ত নিচ্ছে এগুলো হচ্ছে বিরোধী দলের খোরাক। আপনারা আন্দোলন সংগ্রাম করবেন কেমন? ভারত বলতেছে যে জামাতকে হইলে বিএনপি সাজিয়ে বসাইছে, কখনোই জামাতের অনেক শতভাগ মানে শতভাগ প্রমাণ হয়ে যাবে, অ্যাকচুয়াল বা শতভাগ অ্যাকুরেসি বলতে কিছু নাই পৃথিবীতে। না মানে একটা কাস্টম কিন্তু আছে, একটা প্র্যাকটিস। ভাইজান আমি এটাই বললাম, ধরেন ল কি সব রিটেন থাকে। একমত মানন ভাই, এখন আপনি নির্বাচন কমিশনের একমত, আমি 12 জন বড় বড় কর্পোরেশন নির্বাচন কমিশনের যে বিষয়টা বলেন এইটা সম্পর্কে বলতে চাই, উনি যেহেতু বারবার দেখাচ্ছে। আচ্ছা ধরেন না, আমি শেষ করি, জামাত ইসলাম যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে এই বিভিন্ন পদে বা পোস্টে বিএনপির লোককে বসাতো না, জামাত ইসলামের মাইন্ডেড যারা তাদের বসাতো। ধরেন এই যে ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল বলছি, বিভিন্ন ইউনিভার্সিটি সব বসাই ফেলেছে, ভাইস চ্যান্সেলর কাটা হতো। আচ্ছা এটা সুতরাং যে দল সব বসাইছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এলাকার একজন মানুষ এখন ভাইস চ্যান্সেলর, যিনি এই 5 আগস্টের পরে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার প্রোফাইলটা আপনি একটু দেখেন। আমি শেষ করি মানন ভাই, প্রোফাইলটা কি? প্রোফাইলটা খুবই ডেভেলপ, আমার খুব কাছে, আমার এক জায়গায় বাড়ি, কাজেই না আমি ডক্টর ওবায়দের সাথে অনেকেরই তুলনা হবে না, আমি বলছি তার আগেরটা দেখেন, আমি বর্তমানটার সাথে আগেরটা তুলনা করতে বলছি। তার আগের যে প্রোফাইল, এই প্রোফাইলদের ধারের কাছেও তো নাই। না এটা ঠিক আপনি আপনার এই কথা, উনি একজন পদার্থবিজ্ঞানী, উনি 3টা দেশে পিএইচডি করেছে, এমএস করেছে প্রায় 10টা দেশে। আমি উনাকে ছোট করছি না, আপনি কেন বলেন? উনি আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে উনি সরাসরি ভূমিকা নিয়েছে, ছাত্রদের সিনেই নিয়েছে। আপনি কাকে বলতেছেন? আমি ডক্টর আব্দুল মান্নান, প্রফেসর অবায়দ সাহেব, লুৎফুর রহমান সাহেবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসার থেকে ডেকে নিয়ে আসে পল্টনে যে মানে পেশাজীবীদের আন্দোলনে নামিয়েছি। আমি সেই সাথেও কাজেই শোনেন, মাঝে মাঝে পেশাজীবী তখন আমি যাই, শোনেন যখন আমাদের অন্য দলের প্রোগ্রাম থাকতো, আমরা এটা জানি। কিন্তু আপনারা যেভাবে বলছেন আমরা দলীয়করণ করি নাই, আমরা কোয়ালিটি। আচ্ছা আমি এটার উত্তর দেব, আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই এক্ষেত্রে, অল্প কয়েক সেকেন্ড। সেটা হচ্ছে বিএনপির জন্য যেটা বেদনাদায়ক হবে, এইভাবে দলীয় লোক বিভিন্ন প্রতিষ্ঠানে বসাই দেওয়ার কারণে সবাই বিভিন্ন ধান্দায় এবং কাজে, ওইটাই হলো। আর বিএনপির সাংগঠনিক শক্তিটা কি হবে? দুর্বল হবে, যেটার মাধ্যম দিয়ে বিএনপি আগামী দিনে মানে রাজপথ মোকাবেলা এবং একসাথে, এবং তারা খেয়ে দিয়ে তো অনেক পেপে উঠবে, তাদের তো ওই সেটাই বলছি জায়গা, কিন্তু আরামের জায়গাটা হয়ে পেয়ে গেলে আর তখন আর কর্মের থাকবে না জায়গাটা। মানন ভাই একমত। এখন বিষয়টা হচ্ছে আপনি তো কর্মের মাধ্যমে তাকে জাজ করবেন। এই যে সরকার যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে 6 মাস টাইম হলো না, এখন কিন্তু রদবদল হচ্ছে কেন? 6 মাসে তাদের পারফরমেন্স সরকার বিবেচনা করছে, যে যারা ভালো করেছে তাদেরকে হয়তো প্রমোশন দিবে, কেউ প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হবে, আর যারা ধরেন যে পারফরমেন্স খারাপ করেছে অনেকে কিন্তু মন্ত্রী থেকে সরাই দিচ্ছে, মন্ত্রী থেকে তাকে অ্যাডভাইজার বানিয়ে দিচ্ছে। 17 বছরের শক্তিশালী একটা দলের পক্ষে মিছিল করার লোক পাওয়া যায় না, সবাই পলায়। বিগত সময় মানে হচ্ছে আপনি যখন, আমি তো ডানে বামে সব বিএনপি পাইতাম, এই অঙ্গ সংগঠনের লোক পাইতাম, আপনাদের তো আমি হেরিকেন ধরে 15 সালের পর পাইনি। কোথায় এই আন্দোলন সংগ্রাম 15 সালের পরে পাইনি। ভিডিও দেখবেন, আপনি কোন জায়গায় রাজপথে দেখবেন, একবার করেছেন, আরামবাগের সামনে দেখবেন, কয় জায়গায় গিয়েছেন, বাংলাদেশের জামাত ইসলামী ছাড়া আপনারা কোথায় ছিলেন? লন্ডন চলে গিয়েছেন। রাখেন আপনি এগুলো। যুগপৎ আন্দোলন কেন আসলো? যুগপৎ আন্দোলন কেন আলাদা হয়ে যায়? আপনারা ওই
23 সালের 28 অক্টোবর একটা ককটেল মারার পরে সব লাফাই দিয়ে পড়ে গিয়েছে। কাজেই আমরা আমাদের শক্তি দিয়ে করেছি, আমরা শক্তি দিয়ে সমঝোতা করেছি, আমাদের পাওয়ার দিয়ে করেছি। আওয়ামী লীগকে পেরে উঠছে না, আমাদের গুলির পর গুলি, মুহুর্মুর গুলি, আমি সেখানে মঞ্চের উপরে, আপনি মঞ্চের পথে পালায় গেছেন। আপনারা ওখানে কাকপক্ষী যায় না, আপনারা যে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে সমঝোতা করেছেন, এটা স্পষ্ট। শোনেন, আওয়ামী লীগের সাথে আপনারাই করেছেন। কেন করছি আমরা? একই বিষয়ে করেছেন, একসাথে ব্যবসা করেছেন, একসাথে বাণিজ্য করেছেন, ওই দিনও আমাদের সাথে গুলিবিদ্ধ সমস্ত কিছু করেছেন। ওই দিন ইসরাক গুলিবিদ্ধ হয়েছে, বাংলাদেশ আমি জামাত, গুলিবিদ্ধ হয়েছি। শোনেন, বাংলাদেশ জামাত ইসলামী এই আওয়ামী বিরোধী আন্দোলনে যে অবদান রেখেছে, ইসলামী ছাত্র শিবির যে অবদান রেখেছে, তাদের পরে যে জুলুম এবং নির্যাতন, এগুলো আপনারা কখনো করতে পারবেন না। আপনারা স্বাধীনতার পর আপনারা ভুলে ভাবে চলে গেছেন, আপনাদের নেতা চলে গেছে, সাথে নিছেন, নাকে খত দিয়ে সাথে লন্ডনে, নিছেন, আর খালেদা আপনারা জিয়ার এখানে সাথে আওয়ামী লীগের নিছেন, লোকদের শেখ সাথে হাসিনার রিয়াজও সাথে নিছেন, করেছেন। এখন আবার লজ্জা এনসিপি করা দিয়ে উচিত। নিছেন, সব জায়গায় মধু নিছেন। No, এখন no, পর্যন্ত আমরা কখনো কোথাও মধু মধু ছাড়া আপনারা তাহলে ছিলেন না। 11 জন নেতার ফাঁসি হতো না। আমাদের 11 জন নেতার ফাঁসি হয়েছে কিসের কারণে হয়েছে? দেলোয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে হত্যা করা হয়েছে কিসের কারণে হয়েছে? আপনারা কি দেলোয়ার হোসেন সাঈদীকে মানেন? আপনারা কি গোলাম কে আজমকে বলছে মানেন? মানে? এই আজমি সেদিন ওনারই লাইভে এসে বলছে যে যদি গোলাম আজমের দলের নিয়ম মানতো তাইলে ওই আপনার আমির হামজা নমিনেশন পায় না। এই দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছে আমার বাবাকে নিয়ে সমালোচনা করে, মিথ্যাচার করে, ও কোনো সত্য কথা বলে না। আপনারা কোনো অ্যাকশন আচ্ছা, নিয়েছেন? আমির কি হামজা আপনি কোন ব্যক্তির কোন পার্সোনাল বিষয় নিয়ে জামাত এটা দলীয়, যাকে দিয়েছে, এটা দলীয়, বাংলাদেশে এটা দলের থেকে আপনি এমপি নমিনেশন আমির এটা হামজা, দলীয়। শুনেন, আমির হামজা বাংলাদেশের একটা আইকন। বাংলাদেশে সে যেখানে আইকন, যায় সে ওয়াজ মাহফিল কোরআনের করতে তাকিয়ে তাফসীরের দেখেন। যাইয়া, আপনি রাসমিকা দেখেন মান্দার হাজার হাজার সেইটা মানে যে হাজার হাজার গুলি আলোচনা আপনার করে, পছন্দ নাও হতে পারে, এরপর পরিবারে নিয়ে আলোচনা সে করে, কুষ্টিয়া থেকে- সংসদের শোনেন, মিস্টার রুমিন ফারাকে নিয়ে আলোচনা করে, শোনেন, ইসলামী না, না, এর ভুল কথা বলবেন না। কোরআনের প্লিজ তাফসীর, ভুল কথা বলবেন না। এইগুলো আমি আবার আপনাকে আওয়ামী লীগের বলছি, সঙ্গে বলছে আমার 14 গোষ্ঠীতে কুষ্টিয়াতে- জামাত শিবির নাই, আমার দাদা 21 বছর আচ্ছা, সংসদ শোনেন, সদস্য, আমার বাপ আপনি জীবনে শোনেন, একজন মেম্বার হয় না, এবং শোনেন, আমি বলে একজন দিই। মেম্বার হয় না। আচ্ছা, আবার শোনেন, বলে জাহাঙ্গীরনগরের মদ দিয়ে খুলি আচ্ছা, করে শোনেন, মামলা করছে, মাপ চাইছে, বলছে আমি আচ্ছা, শোনেন, ফর্ম কেন নাই, আপনি ভর্তি শুনে ফর্ম। নেন, ভর্তি আপনার ফর্ম দল, কেন নাই? আপনার দল, এইরকম আচ্ছা, কথা শোনেন, যদি বলেন, আপনি আবার একটু বলতে দেন এক লাইন। আপনার দল আপনার BNP, ছাত্র শিবির আপনার- ধরা পড়ে, শোনেন, আপনি প্রেমের জন্য তাকে বহিষ্কার করেন, আর শোনেন, সে গর্ব ধারণ করে এটা ভ্রম আপনি নষ্ট আমির হামজার করেছে। কথাকে উত্তর দিতে দেন। আমির হামজা কুষ্টিয়াতে আপনার দল বিএনপি এবং ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করে 50,000-এর বেশি ভোট পেয়ে বিজয় হয়েছে। কাজেই এটা সেটা কথা বলতে ভিন্ন গেলে জিনিস, হিসাব করে সেটা বলতে ভিন্ন হবে। জিনিস। অনেক তো ডাকাতকে অবশ্যই। অনেকে ভয় করে, কেন? ডাকাতকে তো ডাকাতকে ভয় দরজা করবে খুলে কেন? দেয়। আমার আপনারাই ডাকাত। বাগেরহাটা এই সুন্দরবনের কুষ্টিয়ার পাশে যত সন্ত্রাস আপনারাই বাগের লালন ডাকাত করেন। ছিল, হে বলতো সবাই বাড়ি দরজা খোলা রাখবো, আমি যার বাড়িতে যাবো আচ্ছা, যাবো। 50,000 ভোট বেশি পেয়েছে আপনার দলের থেকে, হিসাব করে আরে কোনো জায়গায় তো আপনার সাথে শ্রদ্ধা রেখে 1 কথা লাখও বলবেন। বেশি পেয়েছে, এইগুলো হ্যাঁ, বলে তো লাভ তার নেই। শ্রদ্ধা করবেন। আচ্ছা, যে ফারুক হাসান, জাস্ট 2 মিনিট প্লিজ, শেষ করবেন। না, যাই হোক, আমি তো আসলে আমাদের ক্ষমতায় উত্তপ্ত যে একটা অবস্থা। বেপরোয়া হয়ে গেছে, একটু মেজরিটি আসছে না, একটু গা গরম তো না, না, থাকতেই আমি- হবে। আমি এরকমই সত্য কথা বলি। যাই হোক, আমরা- হ্যাঁ, আমি আসলে- 2 মিনিট শেষ, একদম শেষ, 2 মিনিট। একবারে আমি শেষ প্রান্তেই, যাই হোক, আসলে আমাদের এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের এক এবং ঐক্যবদ্ধ Right. থাকতে হবে। দেশটা আমাদের সবার, এদেশে আবার ধরেন যে ফ্যাসিবাদ কায়েম হলে আমরা কিন্তু কেউই রেহাই পাবো না। হুম। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। হুম। তো আমাদের এখানে দুই দিকে যেহেতু দুই দল, সরকারি দল আর বিরোধী দল, তো আপনাদের উদ্দেশ্যে বেশি করে এই কথাগুলো বলা যে কথার মধ্যেই আমরা যাতে সীমাবদ্ধ থাকি, এর বাইরে গেলে কিন্তু আলটিমেটলি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।